শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের নতুন আরেকটা ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য, এবং আজকে আমি যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবস্থাপনার ধারণা, যেটা তোমাদের ব্যবস্থাপনা বই বা দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায়। তো কথা বলাচ্ছি না, লেকচারের দিকে আগাচ্ছি। তো আমাদের প্রথম যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান। তো আমাদের ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান এটা জানতে হলে অবশ্যই আমাদের আগে জানতে হবে কলা কি এবং বিজ্ঞান কি। তো আমাদের প্রথম লাইনেই আমাদের উত্তরটা এখানে দিয়ে দিয়েছি যে ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞান উভয়। তো আমরা কলা ও বিজ্ঞান উভয় এটা আমাদের জানতে হলে আগে জানতে হবে যে বিজ্ঞানটা কি এবং কলাটা কি। তো বিজ্ঞান হচ্ছে কি সুনির্দিষ্ট বা সুসংবদ্ধ জ্ঞান যা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত এবং যা সবার কাছে গ্রহণযোগ্য। অপরদিকে কলা সুসংবদ্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগের সাথে সম্পর্কিত। তার মানে এখানে আসছে কি একটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করা হয়, আর একটা হচ্ছে প্রয়োগ, মানে একটা হচ্ছে তোমার বিভিন্ন গবেষণার মাধ্যমে তৈরি করা হবে এবং সেটাকে যখন আমরা প্রয়োগ করব সেটাকে হচ্ছে কলা হবে। এখন ব্যবস্থাপনা হচ্ছে কলা কোনো কাজ সম্পাদনের পদ্ধতি হিসেবে প্রাচীনকাল থেকে ব্যবস্থাপনা কলা হিসেবে গণ্য করা হলেও বর্তমানকালে ব্যবস্থাপনা বিভিন্ন তত্ত্ব, ধারণা, মূলনীতি, পদ্ধতি ইত্যাদি সুসংবদ্ধ জ্ঞান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আর প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের একজন ব্যবস্থাপক তত্ত্ব, ধারণা, মূলনীতি, পদ্ধতি এইসব প্রয়োগ ঘটান। তার মানে এখানে বলতে বোঝাচ্ছে যে ব্যবস্থাপনা তোমার বিভিন্ন বিষয় যেমন পরিকল্পনা, সংগঠন, এগুলো প্রত্যেকটা কাজ আমাদেরকে আগে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করতে হয় যে আমরা কতজন আমাদের কি পরিকল্পনা করব, ওই পরিকল্পনার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কেমন কর্মী নিয়োগ করা লাগবে, আমাদের কিভাবে নির্দেশনা দিতে হবে, কিভাবে নেতৃত্ব দিতে হবে, কিভাবে প্রেরণা দিতে হবে, এই সবগুলো আমাদেরকে আগে যাচাই বাছাই করে তারপরে করতে হয় এবং যাচাই বাছাই করার পর্যন্তই সীমাবদ্ধ থাকে না এবং সেটাকে আমাদের প্রয়োগ পর্যন্ত নিয়ে যেতে হয়। যেহেতু আমাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন ডিসিশন বের করতেছে, এই জন্য এটা বিজ্ঞান। এবং অপরদিকে কি হচ্ছে যে এটা আমরা যখন প্রয়োগ করতেছি, কারণ আমরা ডিসিশনে সীমাবদ্ধ না, আমরা ডিসিশন নেওয়ার পরে ওই জিনিসটাকে প্রয়োগ করতেছি, এই জন্য এটাকে বলা হচ্ছে কলা। তা আমাদের উপরের বর্ণনা থেকে আমরা বুঝতে পারতেছি ব্যবস্থাপনা আসলে কি বিজ্ঞান ও কলা দুইটাই। আচ্ছা, এরপরে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবস্থাপনা কি একটি পেশা। এখন আমরা জানি পেশা হচ্ছে কি আমাদের কি ডাক্তারি পেশা আছে, উকিল পেশা আছে। তার মানে কি তোমার একটা নির্দিষ্ট কোনো বিষয়ে দক্ষতা অর্জন করার পরে সেটাকে যখন আমরা কাজে লাগাই সেটা হচ্ছে কি আমাদের পেশা। এখানে বলছে কোনো বিষয়ের উপর বৃত্তিমূলক জ্ঞান আহরণ ও দক্ষতা অর্জন করে তা বাস্তব জীবনে প্রয়োগ করে জীবিকা অর্জন করার প্রক্রিয়াকে বলা হয় পেশা। মানে নির্দিষ্ট কোনো একটা বিষয়ের উপর তুমি যখন দক্ষতা অর্জন করবা এবং সেই দক্ষতাকে কাজে লাগিয়ে যখন কিছু করবা তখন সেটা হয়ে যাবে পেশা। পেশা হচ্ছে বিশেষ জ্ঞানের সমাবেশ যেখানে স্বীকৃত সনদপত্র থাকে, পেশাতে সনদধারী ব্যক্তিদের সংস্থা থাকে এবং পেশাগত বিভিন্ন আইন থাকে। পেশার এসব বৈশিষ্ট্যের মধ্যে কিছু ব্যবস্থাপনার মিল রয়েছে, আবার কিছু বৈশিষ্ট্যের অমিলও রয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনার সাথে অবশ্যই বিশেষিত জ্ঞান দরকার। বর্তমানে এই সংক্রান্ত বিভিন্ন ডিগ্রি রয়েছে। ব্যবস্থাপকীয় পরামর্শদাতার আবির্ভাব সহ ব্যবস্থাপকদের বিভিন্ন সংগঠন রয়েছে। তবে ব্যবস্থাপনা এখানে ডাক্তারি কিংবা আইন পেশার মতো পেশার মর্যাদা লাভ না করলেও দিন দিন পেশা হিসেবে গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তো এখানে বলতে বোঝাচ্ছে যে ব্যবস্থাপনা একটা পেশা হবে কিনা, কারণ এটা এখনো আমাদের মূলত পেশা হয়ে ওঠেনি, এটার গুরুত্ব দিন দিন বাড়তেছে এবং একসময় দেখা যাচ্ছে এটা পেশা হিসাবে কি স্বীকৃতি লাভ করবে। এখন আমাদের পেশা জিনিসটা কি, আমরা পেশা বলতে বোঝাচ্ছি যে ডাক্তারি পেশা এটা একটা পেশা, কারণ ডাক্তারি পেশা করতে গেলে আমাদের কি করা লাগে, এই ডাক্তারি বিষয়ে সমস্ত ধরনের জ্ঞান অর্জন করা লাগে, সেটার উপর দক্ষতা হওয়া লাগে, ডিগ্রি বা সনদ অর্জন করা লাগে, সেটার উপর তোমার আরো অনেক ধরনের এক্সপেরিয়েন্স থাকা লাগে, তারপরে সে ভালো ডাক্তার হইতে পারবে। তার এই দক্ষতাকে কাজে লাগিয়ে সে যখন কিছু একটা করবে বিভিন্ন সংস্থার সাথে যখন অ্যাড হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে পেশা। কিন্তু ব্যবস্থাপনাও আমাদের কি করতেছে, ব্যবস্থাপনার বিভিন্ন ধরনের জ্ঞান, বিভিন্ন ধরনের তোমার দক্ষতা অর্জন করার পরবর্তীতে সেগুলো ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে তারা এই জিনিসটাকে কাজে লাগাচ্ছে। ফলে কি হচ্ছে তোমার এই ব্যবস্থাপনার কাজটা কি নিয়মিত বিভিন্ন সংস্থার সাথে আমাদের কি অ্যাড হচ্ছে। তো আগে আমাদের ব্যবস্থাপনাকে একটা পেশা হিসেবে গণ্য করা হইতো না, কিন্তু দিন যত যাচ্ছে আমাদের ব্যবস্থাপনার পেশার যে গুরুত্বটা এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এটা এখন আমাদের পেশা হিসাবে স্বীকৃতি লাভ না করলেও এর গুরুত্বের কারণে দেখা যাচ্ছে আর কিছুদিন পরেও ব্যবস্থাপনাকে একটি পেশা হিসেবে গণ্য হইতে পারে। তো
আশা করি এই দুটো টপিক্সের মধ্যে কোনো সমস্যা নেই। এই দুটো টপিক্সের ভিতরে যদি কোনো বুঝতে সমস্যা হয় তো অবশ্যই তোমরা জানিয়ে রাখবা, তাহলে পরবর্তী কোনো ক্লাসে এটা নিয়ে এখন আমরা সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। সৃজনশীল কোশ্চেনগুলো তোমরা দেখলে বুঝতে পারবে এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের আসলে কি কি টপিক্স পড়তে হবে, কি কি টপিক্স ইম্পর্টেন্ট, কোন কোন বিষয় থেকে আমাদের কোশ্চেনগুলো আসে এবং কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা কিভাবে লিখব। এই টপিক্স এই সৃজনশীল কোশ্চেন আলোচনা করলে তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে আশা করি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবো। তো আমাদের সৃজনশীল 1 নম্বর কোশ্চেনে বলা আছে জনাব নাইমুল বিক্রয় ব্যবস্থাপক তিনি সাধারণ সম্পাদক থেকে নির্দেশপ্রাপ্ত হন। জনাব নাইমুলের অধীনে বিভিন্ন জেলা বিক্রয় ব্যবস্থাপক কাজ করেন। তিনি যখন প্রথম যোগ দেন তখন নির্বাহীরা কাজে ততটা সক্রিয় ছিলেন না। পর্যায়ক্রমে তিনি সকল নির্বাহীদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি সাফল্যের দিকে আগাচ্ছে। এর মানে হচ্ছে কি তোমার তোমার জনাব নাইমুল ছিল হচ্ছে বিক্রয় ব্যবস্থাপক, তিনি হচ্ছে গিয়ে উপরের ব্যবস্থাপক থেকে নির্দেশপ্রাপ্ত হন। এরপর আসতেছে কি তিনি জেলা বিক্রয় ব্যবস্থাপকের কাজ করেন। প্রথম যোগদান দেয় তখন নির্বাহীরা ততটা কাজে সক্রিয় ছিল না, পরে তিনি প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন। তো আমাদের এখানে ক নম্বরের কোশ্চেনে বলছে ব্যবস্থাপনা কি। তো ব্যবস্থাপনা সম্পর্কে তোমাদের অনেক সংজ্ঞা আগেই দেওয়া হয়েছে। তো এখন আমি আরও একটা সংজ্ঞা দিচ্ছি। ব্যবস্থাপনার অনেকগুলো সংজ্ঞা আসলে হয়, যে তোমরা যে কোনো একটা মুখস্থ করে রাখবে, কারণ এই ব্যবস্থাপনার সংখ্যাটা তোমাদের প্রায় পরীক্ষায় থাকবে। আচ্ছা, তো আমাদের এখানে একটা বলা আছে যে উপকরণাদির কার্যকর ব্যবহার করে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে। আরও সংজ্ঞা আছে যে ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা। আরও সংজ্ঞা আছে যে অন্যকে দিয়ে কাজ করানোর কৌশলকে বলা হয় ব্যবস্থাপনা। এই ধরনের ব্যবস্থাপনা সম্পর্কে আরও অনেক সংজ্ঞা আছে যেগুলো তোমরা মুখস্থ করে রাখবে। আচ্ছা, এরপরে বলছে পরিকল্পনাকে ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ বলা হয় কেন। আচ্ছা, তো আমরা গত ক্লাসে আমরা দেখছিলাম ব্যবস্থাপনা চক্র সম্পর্কে যখন আলোচনা করছিলাম, তখন তোমরা দেখছো যে আমাদের সর্বপ্রথম যে আমাদের চক্রের ছিল হচ্ছে পরিকল্পনা। আমরা ব্যবস্থাপনার প্রথম কাজই হচ্ছে পরিকল্পনাকে কেন আমাদের ব্যবস্থাপনার প্রথম ধাপ বলা হয়, কারণ হচ্ছে পরিকল্পনা ছাড়া কোনো কাজ সংগঠিত হইতে পারে না। যেমন নির্দিষ্ট কোনো লক্ষ্য ছাড়া মানুষ সামনের দিকে আগাইতে পারে না। যেমন আমি বাসা থেকে বেরোবো, এখন কোন উদ্দেশ্যে বেরোবো, আমাদের আগে একটা উদ্দেশ্য ঠিক রেখে তারপরে বেরোতে হয়, যে আমি ঘুরতে যাব, কি আমি অন্য কোনো কাজে যাব, নাকি আমি বেড়াইতে যাব। এই ধরনের অনেক ধরনের কাজ থাকতে পারে। তো আমাদের একটা লক্ষ্য টার্গেট করে তারপরে আমাদেরকে বাসা থেকে বেরোতে হবে। তবে ব্যবস্থাপনার ক্ষেত্রেও এরকম, যে আমরা আসলে কি কাজটা করতে যাচ্ছি, প্রতিষ্ঠানে কোন ধরনের কাজ হবে, এই সবগুলো আমাদের আগে থেকে প্ল্যানিং করে তারপরে আমাদেরকে কাজে নামে পড়তে হয়। যে আমরা যদি প্ল্যানিং আসলে না করি, তাহলে আমরা কিসের ভিত্তিতে কাজ করব, কোন টপিক্সের উপরে কাজ করব, কি আমরা প্রফিটের জন্য কাজ করব নাকি জনকল্যাণের জন্য কাজ করব, মানে যাই করি না কেন আমাদের প্রত্যেকটা কাজ আগে পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকে। পরিকল্পনার পরে আমাদের পরবর্তী স্টেপে যাইতে হয়। এই জন্য আমাদের বলা হয়ে থাকে ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা। আচ্ছা, এরপরে বলছে জনাব নাইবুল কোন স্তরের কর্মকর্তা। তো আমাদের এখানে প্রথম লাইন বিক্রয় ব্যবস্থাপক, দ্বিতীয় লাইনে বলছে সাধারণ ব্যবস্থাপক থেকে নির্দেশপ্রাপ্ত হন। তো আমাদের এখানে ব্যবস্থাপনার স্তর তিনটি, আমি যা গত ক্লাসেই পড়িয়েছিলাম। তো ব্যবস্থাপনার স্তর হচ্ছে তিনটি, একটা হচ্ছে উচ্চ স্তর, একটা হচ্ছে মধ্য স্তর, একটা হচ্ছে নিম্ন স্তর। তো উচ্চ স্তর হচ্ছে কি যারা নীতি নির্ধারণ করেন, পরিকল্পনা গ্রহণ করেন, কৌশল নির্ধারণ করেন, কিভাবে কাজ করবেন, সেগুলো প্রত্যেকটা ডিসিশন নেয় হচ্ছে উচ্চ স্তরের কর্মকর্তা। মধ্য স্তরের কর্মকর্তারা কি করে, যারা উচ্চ স্তরে কাজ করে তাদের থেকে নির্দেশপ্রাপ্ত হন এবং তারা কি করে, তার একদম লোয়ার লেভেলের ব্যবস্থাপক যারা আছে তাদেরকে কাজ সম্পাদন করেন এবং তাদেরকে তত্ত্বাবধান করেন, তাদেরকে নিয়ন্ত্রণ করেন। কোনো প্রশিক্ষণের ব্যবস্থা যদি হয় তাহলে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন। এই কাজগুলো করা হচ্ছে মধ্য স্তরের ব্যবস্থাপক। এবং নিম্ন স্তরের কারা কি করেন, নিম্ন স্তর হচ্ছে মধ্য স্তর থেকে আদেশপ্রাপ্ত হন এবং সেই আদেশ অনুযায়ী তারা সব ধরনের কার্য সম্পাদন করে থাকে। তাদের কাছ থেকে, নিম্ন স্তরের ব্যবস্থাপকদের কাছ থেকে একদম লোয়ার লেভেল বা শ্রমিক লেভেলে যারা থাকে তাদেরকে মেনটেন করা। আচ্ছা, এরপরে আসতেছে কি আমাদের, তো আমাদের এখানে যেহেতু বলছে যে সাধারণ ব্যবস্থাপক থেকে সে নির্দেশপ্রাপ্ত হন এবং আরও এক জায়গায় তার অধীনস্থ যারা কর্মীরা থাকে তাদেরকে বিভিন্ন ধরনের কাজ তারা করেন, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। সেই ক্ষেত্রে বলা যাচ্ছে কি যা উপর থেকে নিয়োগপ্রাপ্ত হচ্ছে এবং কি তার অধীনস্থ যারা আছে তাদেরকে কাজ সমর্পণ করে দিচ্ছে এবং
কাজ না পারলে তত্ত্বাবধান করে দেখছে যে যে কাজটা আসলে তারা পারে না, তখন তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিছে। তার মানে এই কাজগুলো করে থাকে আসলে মধ্য স্তরের ব্যবস্থাপক। তার মানে আমাদের জনাব নাইমুল হচ্ছে মধ্য স্তরের ব্যবস্থাপক। তো আমাদের কোশ্চেন লেখার স্টাইলটা হবে হচ্ছে কি, প্রথমে আমরা অ্যান্সারটা লিখবো, তোমরা উদ্দীপকটা তুলে। এই কারণেই যেমন অনেকেই লিখে, যেমন এই উদ্দীপকটা মনে করেন সাফল্যের দিকে আগাচ্ছে, এতটুকু লেখার পরে অনেক স্টুডেন্ট করে যে এর পিছনে জোড়ায় দেয়। এই কারণেই হচ্ছে কি এটাই হচ্ছে জনাব নাজমুলের স্তর। এই ধরনের অ্যান্সার তারা আসলে লিখে রাখে। তো যেটা আছে সম্পূর্ণ ভুল উত্তর, কারণ আমাদের চাওয়া হয়েছে স্তর তিনটার যে কোনো একটা হবে, এবং তোমাদের অ্যান্সারটা অবশ্যই তোমাদের প্রথম লাইনেই দিতে হবে। সো এখানে আমাদের প্রথম লাইনটা হবে এরকম যে জনাব নাইমুল মধ্যস্তরের কর্মকর্তা, এরপরে মধ্যস্তরের কর্মকর্তার একটা ছোট সংজ্ঞা দিবা, মধ্যস্তরের কর্মকর্তারা কি করে, এবং তোমার এখানে যে উদ্দীপকটা আছে সেটা হচ্ছে তারপর পরবর্তী লাইনে দেবা, এবং লাস্টের লাইনে যে কম্পেয়ার করবা যে আসলে কেন মধ্যস্তরের কর্মকর্তা হয়েছে। তার মানে তোমাদের এই 4টা স্তর তোমাদের এখানে দিতে হবে। আচ্ছা, এরপর আসতেছে কি, যথোপযুক্ত কর্মসংস্থানে নাইমুলের প্রতিষ্ঠান উন্নয়নের ভূমিকা রেখেছে। তো যথোপযুক্ত অবশ্যই ভূমিকা রেখেছে। কারণ কি, যখন কোনো দক্ষ কর্মী নিয়োগপ্রাপ্ত হন, তো অনেকেই দেখা যাচ্ছে যে তারা আসলে কাজ সম্পর্কে খুব ভালো আইডিয়া নাও থাকতে পারে। এই জন্য আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়। প্রশিক্ষণের ব্যবস্থা না করলে তারা নিজের ইচ্ছা মতো কাজ করে, অন্যের জিনিস দেখে কাজ করার চেষ্টা করে। তো এই ধরনের তারা কি অনেক অনুকরণ প্রিয় হয়ে যায়। এই জন্য কি করতে হবে, যে প্রশিক্ষণের ব্যবস্থা যখন করবে তখন তারা কাজ সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া পাবে, এবং পরবর্তীতে তাদের কাজের কোনো সমস্যা থাকবে না। এবং জনাব নাইমুল যে জিনিসটা করছে, যখন দেখছে যে তার অধীনস্থ যে কর্মীরা আছে তারা আসলে কাজটা ঠিকমতো ভালো পারছে না, তখন তারা প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যেটা অবশ্যই আমাদের যথোপযুক্ত ভূমিকা রাখছে উন্নয়নের ক্ষেত্রে। তো এইভাবে তোমরা কি এই কোশ্চেনটার অ্যান্সারটা লিখতে পারবা। আচ্ছা, এবার পরবর্তী আমরা আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি সৃজনশীল 2। তো সৃজনশীল 2-এ বলা আছে, মিস্টার মনির যমুনা অ্যান্ড কোম্পানিতে কর্মরত, কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী নিজের বিভাগের বছরের প্রথম 3 মাসে যথাক্রমে 15,000, 15,000 এবং 20,000 ইউনিট পণ্য বিক্রয়ের পরিকল্পনা গ্রহণ করেন। তিনি বিক্রয় সুপারভাইজারের টার্গেট ঠিক করে দেন, সেভাবে কাজ করতে বলেন। কেউ কেউ চাইলে কাজে ফাঁকি দিতে পারেনি। লক্ষ্যমাত্রা অর্জন হওয়ায় সবাই। তো আমাদের ক নম্বর কোশ্চেন বলছে শিল্প বিপ্লব কি। খ নম্বরে বলছে কি ব্যবস্থাপনায় দ্বৈত অধীনতা পরিহার করতে হয় কেন। গ নম্বরে বলছে পরিকল্পনার মেয়াদ অনুযায়ী কোন ধরনের, এটা ব্যাখ্যা করো। ঘ নম্বরে বলছে মধ্য পর্যায়ের ব্যবস্থাপকের দক্ষতার কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে ব্যাখ্যা করো। তো আমাদের এখানে বলছে প্রথমে শিল্প বিপ্লব কি। আমাদের শিল্প বিপ্লব সাল হচ্ছে 1750 থেকে 1850, সেটা আমরা আগেও পড়ছি। শিল্প বিপ্লব হচ্ছে কি, যেই যেখান থেকে তোমাদের আসলে শিল্পের সূচনা হয়, এবং আস্তে আস্তে যখন ক্রমান্বয়ে আমাদের শিল্প সংখ্যা বাড়তে থাকে দেশে, সেই জিনিসটাকে বলবো হচ্ছে শিল্প বিপ্লব, যেটা সাল হচ্ছে 1750 থেকে 1850। খ নম্বর বলছে ব্যবস্থাপনায় দ্বৈত অধীনতা পরিহার কারণ। আচ্ছা, তো দ্বৈত অধীনতা পরিহার করা হয় কারণ হচ্ছে, যখন ব্যবস্থাপনার 2জন মালিক থাকবে অথবা 2জনের নির্দেশ কোনো ব্যক্তি ফলো করবে, তখন দেখা যাচ্ছে অনেক সময় তাদের মধ্যে কনফ্লিক্ট হয়ে যায় যে কার নির্দেশনা আমার ফলো করা উচিত, কার নির্দেশনা কোন দিকে যাব। একজনের নির্দেশনা যদি আমরা ফলো করি, তখন দেখা যাচ্ছে আরেকজনের নির্দেশ আমরা ফলো করতে গেলে অনেক ঝামেলা পড়তে হয়, অথবা একজনের নির্দেশ ফলো করলে আরেকজন দেখা যাচ্ছে যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। এই ধরনের ঝামেলা সৃষ্টি হয়। যেমন তোমাদের যদি একসাথে 2টা ক্লাস দেওয়া থাকে, যেমন মনে করো যে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট 2টা ক্লাস তোমাদের একসাথে একই টাইমে একই বিল্ডিংয়েই হবে। তো তোমাদেরকে বলা হলো তোমাদের যার যা খুশি তার তার ক্লাস করতে পারো। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই হয়তো চলে যাবে অ্যাকাউন্টিং ক্লাস করতে, ম্যানেজমেন্ট ক্লাসে কেউ আসবে না। এরপরে দেখা যাচ্ছে আবার কি এমনও হইতে পারে ম্যানেজমেন্ট ক্লাসে সবাই বসে আছে, অ্যাকাউন্টিং ক্লাসে যায় নাই। এরপরে এমনও হইতে পারে যে ভাগ হয়ে গেছে, 20 জন এখানে 20 জন ওইখানে, এভাবে ভাগ হয়ে গেছে। পরবর্তী দেখা যাচ্ছে কি, যে ম্যানেজমেন্ট 20 জন ক্লাস করতেছে, অ্যাকাউন্টিং 20 জন ক্লাস করতেছে। তার মানে কি ওই 20 জন তোমার কি একটা জায়গা থেকে বঞ্চিত হচ্ছে। তার মানে ওই 20 জন কি, যারা অ্যাকাউন্টিং ক্লাস করতেছে তারা ম্যানেজমেন্ট পাচ্ছে না, যারা ম্যানেজমেন্ট পাচ্ছে তারা কি অ্যাকাউন্টিং পাচ্ছে না। তার মানে এখানে কি, যখন দেখবা যে একটা প্রতিষ্ঠানে 2জন হয়ে যাবে, 2জন মালিক হয়ে যাবে, বা 2জনের নির্দেশনা আমাদের ফলো করতে হবে, তখন দেখা যাচ্ছে এই ধরনের ঝামেলা সৃষ্টি হয়। এই জন্য বলছে ব্যবস্থাপনা দ্বৈত অধীনতা
পরিহার পরিহার করতে হয় এই ধরনের কনফ্লিক্ট থেকে বাঁচার জন্য। এবার বলছে পরিকল্পনার মেয়াদ অনুযায়ী কোন ধরনের ব্যাখ্যা করো। তো আমাদের পরিকল্পনা চ্যাপ্টার যখন পড়বা তোমরা আসলে এইগুলো সম্পর্কে আরও ভালো একটা আইডিয়া পাবা। তো আমাদের পরিকল্পনার মেয়াদ অনুযায়ী আমাদের 3 ভাগে ভাগ করা হয়, স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী। তো প্রত্যেকটার মেয়াদ আমাদের উল্লেখ করা থাকে যে স্বল্প মেয়াদি হচ্ছে তোমার তিন 3 বছর, স্বল্প মেয়াদি হচ্ছে আমাদের 0 থেকে 1 বছর, দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী হচ্ছে 1 থেকে 5 বছর এবং দীর্ঘমেয়াদী হচ্ছে 5 থেকে যত বেশি যাওয়া যায়। তো আমাদের এখানে যেহেতু বলছে যে বছরের প্রথম 3 মাসের ইউনিট সম্পর্কে বলা আছে, তার মানে আমাদের এটা কি বছর পার হয় নাই, তার মানে এটা আমাদের কি স্বল্প মেয়াদী পরিকল্পনা। তার মানে আমাদের এখানে বছরের প্রথম 3 মাসেরটা হিসাব করছে, প্রথম 3 মাস, তার মানে অবশ্যই এটা কি স্বল্প মেয়াদী পরিকল্পনা। তো এইভাবে এটা লিখবা যে পরিকল্পনার মেয়াদ অনুযায়ী এটা স্বল্প মেয়াদী পরিকল্পনা। এরপরে লিখবা যে স্বল্প মেয়াদী পরিকল্পনা কি। এরপরে হচ্ছে তোমার মিস্টার মুনিম যমুনা কোম্পানিতে এত এত লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে, তোমরা এই যে উদ্দীপকটা লিখবা। উদ্দীপক লেখার পরে তারপরে তুমি কম্পেয়ার করে দিবা লাস্টের পার্টে যে এই জন্য এটাকে স্বল্প মেয়াদী পরিকল্পনা বলা হয়েছে। এবারে বলছে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনার দক্ষতার কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। তো আমাদের এখানে বলছে দেখো, যখন আমাদের নির্দেশনা ব্যবস্থাপক কর্তৃক মধ্য পর্যায়ের ব্যবস্থাপক মিস্টার মুনির সে যখন নির্দেশপ্রাপ্ত হচ্ছেন, তখন সে তার আন্ডারে যারা বিক্রয় সুপারভাইজার থাকবে তাদেরকে সে আসলে বিক্রয় কিভাবে করবে, কত ইউনিট বিক্রি করবে, সব সুন্দরভাবে তাদেরকে টার্গেট বুঝিয়ে দিয়েছে। এবং টার্গেট বোঝানোর পরবর্তীতে কী হয়েছে, সে নির্দিষ্ট ভালোভাবে জিনিসটাকে তদারকি করছে। ফলে কেউ যদি ফাঁকি দিতে চায় তাহলে অবশ্যই ফাঁকি দিতে পারে নাই। তো ফাঁকি দিতে না পারার কারণে এখানে আমাদের হচ্ছে কি তারা আমাদের বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে। তার মানে বিক্রয় সুপারভাইজার যদি মিস্টার মুনির যদি ঠিকমতো আসলে কাজ করতে না পারতো বা তাদেরকে যদি তত্ত্বাবধান করতো, যখন কাজ দেখা যাচ্ছে বোঝাই দিয়ে সে চলে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে কাজ বোঝাই দিয়ে সে অফিসে বসে আছে অথবা অন্য কোনো কাজ করতেছে, তখন কি হয়তো তার যে বিক্রয় সুপারভাইজারগুলো আছে তারা অবশ্যই ফাঁকি দিতে পারতো। কিন্তু নির্দিষ্ট সময়ে তদারকি করার কারণে তারা আসলে ফাঁকি দিতে পারে নাই, চাইলেও ফাঁকি দিতে পারে নাই। এর জন্য আমাদের হচ্ছে কি যে মিস্টার মুনির হচ্ছে কি যথাযথ তদারকি বা নির্দেশনা দানের জন্য আমাদের তাদের বিকৃত যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা তারা অর্জন করতে সক্ষম হয়েছে। তো এই জন্য বলছে যে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা দক্ষতার কারণেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার লেকচারটি উপভোগ করার জন্য। আশা করি যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।